বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আমি আমার যে ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি তার মধ্যে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর সমস্যা নিয়ে যা আলোচনা করছি তা আজকে ৩ নম্বর প্রশ্ন। দেখতেই পাচ্ছেন সমস্যা ৩, আর উপরের হেডলাইনটা তো আমি বারবার শুনে আসছি, আজকেও আবার শুনে দিচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক সকল স্তরের চলমান সমস্যা কি কি। এস রিচার্ডস পরিবার বাংলাদেশের গবেষণা থেকে সেই সকল সমস্যার কি সমাধান উপস্থাপন করা হয়েছে পারিবারিক সমাজ ব্যবস্থার মধ্যে ও মাধ্যমে, অর্থাৎ জাতীয় জীবনের সকল সমস্যার শান্তিপূর্ণ স্থায়ী সমাধানের তত্ত্ব। আর এই বিষয়ের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমস্যা ৩। আর সমস্যা ৩ নির্ধারণ করা হয়েছে নারী নির্যাতন, ধর্ষণের বিচার, প্রতিরোধ ব্যবস্থা, নারীর স্বাধীনতা, নারীর নিরাপত্তাহীনতার বিষয়টি ব্যাপক মাত্রায় চলমান বর্তমান গণতান্ত্রিক সমাজে। এই সমস্যার কোনো সমাধান প্রচলিত আইন নীতিমালা দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে না, হবে না। কেমন করে এই সমস্যার সমাধান হবে? পারিবারিক সমাজ কাঠামো দ্বারা সহজ, নিরাপদ, শান্তিপূর্ণ সমাধান লিখিত আছে পরিবর্তন গবেষণা গ্রন্থে। দেখতেই পাচ্ছেন, এখন আমি এই বিষয়টার উপরে আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করব। আর এই পরিবর্তন গবেষণা গ্রন্থ আমি বারবার আপনাদের সামনে প্রদর্শন করতেছি। গ্রন্থটা হলো প্রায় 700 পৃষ্ঠার গ্রন্থ। এই গ্রন্থটার এই হলো ছবি, তার শর্টকাট একটি কপি আছে যেটা নাকি 100 পৃষ্ঠার, সেটা নির্বাচন কেন্দ্রিক। আর সার্বিক সমস্যার কর্মকৌশল, সমস্যার চিত্রতত্ত্ব এবং সমাধানের চিত্রতত্ত্ব বিস্তারিত বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে এই গবেষণা গ্রন্থে। এখন এখানে আমি ভিডিও বক্তব্য তৈরি করে আপনাদের জন্য সহজ করে দিচ্ছি বিষয়টাকে জানা এবং এই বিষয়ে জ্ঞান আহরণ করার, জ্ঞান ধারণ করার জন্য। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বর্তমান সময়ে নারী নির্যাতন বিষয়ে আমাদের দেশে এখন যখন আমি এই বক্তব্য রেকর্ড করতেছি তখন হচ্ছে আজকে মার্চ মাসের 20 তারিখ 2024। এই মার্চ মাসের অর্থাৎ রমজানের প্রবেশের পরে আসিয়া দর্শনকে কেন্দ্র করে শিশু আসিয়া এবং তার মৃত্যু ব্যাপক, সারা দেশব্যাপী ব্যাপক মিছিল, মিটিং, দাবিনামা বহু কিছু চলে আসছে, এখনো চলমান। আর এর ভিতরেই আরো বহু দর্শন ঘটনা সংঘটিত হয়েছে। এবং 2 দিন আগে দেখতে পেলাম যে এক দর্শককে মানুষ পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে ফেলছে। এই হলো চলমান অবস্থা। আর আমরা আছি এখন একটি তত্ত্বাবধায়ক সরকার, মানে অন্তর্বর্তী সরকারের অধীন, যে সময়টিকে আমাদের এই 53-54 বছরের ইতিহাসে সবচেয়ে বিশৃঙ্খল একটি সময় বলে চিহ্নিত করা হচ্ছে সকল স্তরের মানুষের বা পণ্ডিত ব্যক্তিদের পক্ষ থেকে, রাজনীতিবিদদের পক্ষ থেকে, বা যারা আলোচক সমালোচক, সর্বত্রই এই বিষয়টা আলোচিত হচ্ছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে এস রিচার্ডস পরিবার বাংলাদেশ এই সমস্যার কি ধরনের সমাধান উপস্থাপন করেছে বা কিভাবে এটা শান্তিপূর্ণ সমাধান হতে পারে। প্রথম কথা হচ্ছে আপনার নারী
যাকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য এবং যে প্রয়োজনে এবং যেই লক্ষ্যে সৃষ্টি করছেন, উদ্দেশ্য এবং তার কর্মতত্ত্ব, কর্ম পরিকল্পনা আল্লাহ তাআলা তার গ্রন্থ আল কোরআনে সবিস্তারে লিখেছেন। এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার জীবনে নারীর জীবন চক্র কেমন হবে এবং নিরাপত্তা কেমন হবে এবং নিরাপত্তা বিধান করে এবং কার্যকরী মাঠে তা প্রদর্শন করে রেখে গেছেন। সেই সমাজেও মুহাম্মদ ইসলামের আগের অন্ধকার যুগ ছিল, সেই যুগে নারী প্রচণ্ডভাবে নিগৃহীত এবং এরকম নির্যাতনের শিকার হচ্ছিল। কিন্তু মুহাম্মদ ইসলামের আগমনে যে মুসলমান এবং ইসলামিক সমাজ যেটা নাকি মদিনাতে সৃষ্টি হয়েছিল, সেখানে আর কোনো নারী নির্যাতন ছিল না। কোনো একটি ঘটনাও এরকম আমরা খুব খুঁজে পাই না যেখানে নাকি এরকম কঠিন এবং এই যে বর্তমান আমাদের যে জটিল অবস্থা, এরকম কোনো সামাজিক অস্থিরতা সেই সমাজে ছিল এমন সামান্যতম প্রমাণ আমার কাছে নাই। যদি অন্যর কাছে থাকতেও পারে, কিন্তু আমার কাছে নাই। আমি যা আমার জ্ঞান বা আমি যতটুকু ইসলামের ইতিহাস পড়েছি, জানেছি, শিখেছি মুহাম্মদ ইসলামের জীবন সম্বন্ধে, সেখানে মুহাম্মদ ইসলামের একাধিক স্ত্রী ছিলেন। প্রথম জীবনে তো একজন স্ত্রী ছিলেন, পরবর্তী সে একজন বিবির মৃত্যুর পর তিনি একাধিক স্ত্রী গ্রহণ করেছেন এবং সেটার বিভিন্ন প্রেক্ষাপট আছে। এবং এই সমস্ত গ্রহণ করার মাধ্যমেই তিনি নারীর মর্যাদাকে, প্রত্যেক যাকেই গ্রহণ করছেন তাকে তার সমস্ত অধিকার দিয়ে, সম্পূর্ণ মর্যাদা দিয়ে তাকে সংরক্ষণ এবং পরিচর্যা করছেন। এখন চলেন আমরা আমাদের যে সমস্যা এখন, সে সমস্যার আমরা কিভাবে সমাধান করব। আমি কিন্তু সমাধানের জন্য প্রথমেই বলছি যে আমি মুহাম্মদ ইসলামের জীবন চরিত্র জানি, আপনারাও জানেন, দুনিয়ার সমস্ত পৃথিবীর মানুষই জানে কম বেশি। মুসলমান আমরা যারা নাকি এখন পৃথিবীতে আছি, বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত, আমরা সবাই জানি এবং মানি, কিন্তু সমস্যার তো কোনো সমাধান হচ্ছে না। জ্ঞান তো সমস্যার সমাধান করতে পারতেছে না। শুধু আমাদের দেশে নারী নির্যাতন হচ্ছে বিষয়টা তো তা না। এই যে আমাদের দেশের নারীরা সৌদি আরবে কাজ করতে যায়, তারা কিভাবে নির্যাতিত হয়, তার ইতিহাস যদি লেখা হয় তাহলে সেই ইতিহাসের গ্রন্থ এত বড় হবে যে তা কোনোদিন লিখে শেষ করা যাবে না। একইভাবে পৃথিবী জুড়ে দুরবস্থা চলছে। এখন প্রশ্নের সমাধান যে জায়গায় মুহাম্মদ ইসলামের জীবনের যার সমস্যার সমাধান করা হইল, ইসলামিক সমাজ ব্যবস্থায় বা কোরআনে যার সমাধান লিখিত, বাস্তবে তা নাই। কেন নাই? আর এই জ্ঞান মুহাম্মদ ইসলামের জীবন চরিত্রের জ্ঞান সর্বত্র আছে, তারপরও সমাধান নাই। সমাধান তিনি করে গেছেন, কিন্তু সেই সমাধান আমরা গ্রহণ করি নাই বা করতে পারি নাই, বা প্রচলিত ব্যবস্থা দ্বারা তা হচ্ছে না। এটাই হলো বাস্তবতা, তাই না? এখন আমরা এই যে এসএস রিচার্স পরিবারে, যে আমি এখানে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক নামটা আপনার এখানে দিয়েছি, এসএস রিচার্স পরিবার বাংলাদেশ, যে গবেষণা থেকে আমরা একটি ব্যবস্থাপনা উপস্থাপন করেছি। আর সেই ব্যবস্থাপনার চিত্রটি আপনাদেরকে দেখিয়ে আমি মূল আলোচনায় প্রবেশ করছি। চলেন আমরা দেখি এই ব্যবস্থাপনা চিত্রটি দিয়ে আমরা কিভাবে সমস্যার সমাধান করব। বন্ধুগণ, আমি কিন্তু আপনাদের সম্মুখে বারবার এই চিত্রই নিয়ে আসবো, কারণ আমার কাছে আর বিকল্প কিছু নেই সমাধানের জন্য এবং সহজভাবে বোঝানোর জন্য। সমাধান তত্ত্বকে সহজভাবে উপস্থাপন করার জন্য আমাদের গবেষণার কর্মকৌশল হচ্ছে মুহাম্মদ ইসলামের জীবন চরিত্র, কিন্তু সেটা বর্তমান যুগের
সমস্যার সমাধানের জন্য একটি কৌশলী ব্যবস্থাপনা আমাকে আল্লাহ তাআলা শিখিয়েছেন, সোজা কথা। কারণ জ্ঞান আমাদের যতই আল্লাহর রসুল দিয়ে গেছেন এবং আমরা যতই জানি, কিন্তু সেই জানা, সেই জ্ঞান কিন্তু সমস্যার সমাধান করতে পারতেছে না। বরঞ্চ অনেক ক্ষেত্রে সমস্যার আরো মানে বিকল্প রূপ তৈরি করতেছে। সমস্যার তো রূপ, প্রচলিত রূপ আছে, আরো কিছু ব্যতিক্রমী রূপও তৈরি করে। যেমন পর্দার কাঠামো নিয়ে বিতর্ক, নারী পর্দা, মুখ কতটুকু ডাকবে, কিভাবে ডাকবে, হাত পা কতটুকু খোলা থাকবে, কতটুকু বন্ধ থাকবে, এই সমস্ত ব্যাপক বিতর্ক এবং ব্যাপক আলোচনা সৃষ্টি হয়, যেগুলি নিয়ে আমার কোনো বক্তব্য এই সমস্তের মধ্যে নাই। কারণ এগুলি কোনো মৌলিক বিষয় না। মৌলিক বিষয় হচ্ছে সমাজ কাঠামোতে শান্তিপূর্ণ ভাবে নারীকে নিরাপদ রাখার জন্য বা সমাজের সর্বস্তরের মানুষের নিরাপত্তার জন্য একটি সামাজিক শান্তিপূর্ণ কাঠামো দরকার। আর সেই শান্তিপূর্ণ কাঠামোটা হতে হবে সর্বসাধারণের ঐক্যমতের ভিত্তিতে, এবং সে সমস্যার সমাধানের জন্য সকল শ্রেণীর সর্বস্তরের মানুষ সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তখন যে আর সমস্যার সমাধান হবে। এবং মদিনার জীবনে কিন্তু আমি তাই দেখছি। মুহাম্মদ ইসলামের জীবনের একটি ঘটনা এর পূর্বে আমি এক জায়গায় উল্লেখ করে আসছি, এখন আবার একটু বলি, যে তিনি নারীদেরকে যেভাবে সম্মানিত করেছেন এবং নিরাপত্তার জন্য যা করেছেন, তার একটি ঘটনা মদিনাতে, মদিনার যে বাজার ছিল সেখানে এক স্বর্ণকার দুইজন মহিলাকে তার দোকানে স্বর্ণের জন্যই হয়তো গিয়েছিল, বিষয়টা তো স্বর্ণ অলঙ্কারের বিষয়, কিন্তু সেই দুই নারীকে ওই দোকানদার নিগৃহীত করেছিল, লাঞ্ছিত করেছিল। এই খবর সাহাবারা যখন নাকি মুহাম্মদ ইসলাম তখন তো মদিনাতে উপস্থিত, তার নিকট পৌঁছালেন যে হে আল্লাহ রাসূল, দুই নারীকে স্বর্ণকার লাঞ্ছিত করেছে। এই খবর মুহাম্মদ ইসলামের কানে পৌঁছার সাথে সাথে তার চেহারা, ইতিহাস যা লেখা, রক্তবর্ণ হয়েছে। তিনি রাগান্বিত হইয়া তৎক্ষণাৎ তিনি সেই দিকে ছুটে গেছেন। অন্য কাউকে বলে নাই বা অন্য কোনো কিছুর জন্য অপেক্ষা করে নাই, এক সেকেন্ডও দেরি করে নাই। তিনি সরাসরি সেখানে উপস্থিত হয়েছেন, হইয়া তাদেরকে বলছেন যে তোমরা এই ঘটনার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং পরবর্তী জীবনে এরকম ঘটনা তোমরা ঘটাবে না, এই শপথ এরকম অঙ্গীকার করতে হবে, তা না হলে তোমাদের উপর কঠিন শাস্তি নেমে আসবে। মুহাম্মদ ইসলামের সেই তেজস্বী রূপ দেখে ওরা তো সাথে সাথে আত্মসমর্পণ করেছে, ক্ষমা চেয়েছে, যার ফলশ্রুতিতে মদিনার সকল রাস্তাঘাট, জীবন যাত্রার সর্বত্র নারী ছিল নিরাপদ। এখন বন্ধুগণ, চলেন মুহাম্মদ ইসলামের মতো বা মুহাম্মদ ইসলামকে তো আর আমরা এই সমাজে এখন পাচ্ছি না সশরীরে। আর এখন আমরা নারী নির্যাতনের পরে দল বেঁধে দাবি জানাচ্ছি। কোথায় দাবি জানাচ্ছি? কারণ আমরা তো নিজেরা কিছু করার সামর্থ্য রাখি না। কার কাছে দাবি জানাচ্ছি? আইন বা রাষ্ট্র যারা পরিচালনা করে। কিন্তু আইন বা রাষ্ট্র যেখানে আছে সেখানে কি এগুলির সমস্যার কোনো সমাধান আছে? বলবেন যে হ্যাঁ আইন করা আছে, এরকম বিচার হবে, এরকম বিচার হবে, কিন্তু যে বিচার হবে, যে প্রক্রিয়া শুরু হয়, যে আসিয়া দর্শিত হলো, মৃত্যুবরণ করলো, কিন্তু এই বিচার কতদিন কত যুগে শেষ হবে এই আসামির
হয়তো আপনি ফাঁসি কাস্টে ঝুলাবেন, সেটা কত যুগ, কত দিন, কত বছর পর। এটা কি বিচার? আর এই বিচার দিয়ে কি কোনো কাজ হচ্ছে? আমি এই বিষয়টা আগেও একটি বোর্ড ভিডিওতে বলছি, কাজে এখানে এটাকে আর আমি লম্বা করতে চাই না। আমার কথা হলো সমস্যার সমাধানে আমি আলোচনা নিয়ে যেতে চাই। এখন যেহেতু প্রচলিত এগুলি কোনোটাই ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য এবং নারী নিরাপত্তা দেওয়ার জন্য, সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করার জন্য কার্যকরী না আমরা মাঠেই দেখতে পাচ্ছি। কত প্রতিদিন প্রতি ঘন্টায় হাজারো ঘটনা ঘটে যাচ্ছে। প্রশাসন কিছু ধরতে যাচ্ছে, কিছু ধরতেছে, কিছু বিচারের কাঠগড়ায় নিয়ে উপস্থিত করতেছে, কিন্তু কোনোটা দিয়েই তো সমস্যার সমাধান হচ্ছে না। অর্থাৎ সামাজিক নিরাপত্তা তো এখানে হচ্ছে না, হওয়ার কোনো সম্ভাবনাও নাই, কারণ এটা বিচার ব্যবস্থাই না। যে বিচার, যে তর্ক বিতর্ক, যে ডকুমেন্টারি দিয়া যে বিচারকের সামনে যেগুলি উপস্থাপন করবে, যত দিনে বিচার হবে তত দিনে বিচারের মৃত্যু হইয়া ওই ঘটনা 10 গুণ বৃদ্ধি হইয়া সে সমাজে উপস্থিত হবে, আর হচ্ছে তাই। আর মুহাম্মদ মুসা ইসলামের জীবনে তা ছিল না। যা আমি মদিনার একটি ঘটনা শোনাইলাম, এরকম একটি ঘটনা ঘটার পর সমস্ত মদিনা পরিচ্ছন্ন হয়ে গেছে, যে এখানে কোনো ধরনের কোনো অনিয়ম চলবে না। কারণ মুহাম্মদ ইসলাম যিনি আল্লাহর রসুল, তিনি এগুলি কঠোর হস্তে দমনই করবেন না, শুধু মানে তিনি নিজে স্বয়ং উপস্থিত হয়ে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবেন, এবং উপস্থিত সাথে সাথে কোনো বিলম্ব নাই, আর কোনো প্রক্রিয়া নাই। কিন্তু মুহাম্মদ ইসলাম যেহেতু স্বয়ং সেখানে আমরা ওনাকে পাচ্ছি না, কাজে এখন আমরা অর্থাৎ এসএস রিচার্ডস পরিবার বাংলাদেশ, এই যে এখানে লেখা আছে যে উদ্ভাবক উপস্থাপক প্রতিষ্ঠান এসএস রিচার্ডস পরিবার বাংলাদেশ, আমাদের গবেষণা গ্রন্থ যেটা আমি আপনাদেরকে দেখাইলাম, সেখানে আমি এই ব্যবস্থাপনা, কৌশলী ব্যবস্থাপনা সৃষ্টির সমস্ত প্রোগ্রাম, পরিকল্পনা, বিধিবিধান পর্যন্ত আমি লিখেছি। আর সেটা এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, নারীর নিরাপত্তাকে কেন্দ্র করে। এখন আসেন আসিয়ার ঘটনা, বা আসিয়াদের মতো যারা নাকি ঘটনা ঘটছে, যারা এই যে কয়েকদিন আগে, এই যে 2 দিন আগের ঘটনা, যেখানে নাকি এক সাংবাদিককে 16 জন মিলে দর্শন করেছে ঢাকা মিরপুরে পল্লবীতে। 16 জন মিলে একজন নারীকে রাত ভর দর্শন করেছে। এখন 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আরো চেষ্টা চলছে মামলা মোকদ্দমা হবে। প্রশ্ন, একটার দুইটা ঘটনা তো না, এইভাবে তো আপনার একটি সমাজ বা একটা জীবন ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে না? এই ধ্বংস থেকে মুক্তির জন্য সকলেরই কিন্তু চাহিদা, প্রয়োজন। সমাজের সর্বস্তরের মানুষেরই আকাঙ্ক্ষা যে আর একটা সমাধান হোক, তাই নাকি? সমাধান তত্ত্বর নীতি কানুন, নীতিমালা, কর্মকৌশল আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা কোনো মন্ত্রতন্ত্র দেওয়া হবে না। আর এই সমাধান তত্ত্বে সকল মানুষের সক্রিয় অংশগ্রহণের ব্যবস্থা থাকবে। কিভাবে করবেন তাই বলছি। আমি গতকালের যে বক্তব্য আপনাদেরকে দিয়েছি, অর্থাৎ যে 2 নম্বর সমস্যার যে সমাধান আমি দিয়েছি, 1 নম্বর এবং 2 নম্বর সমস্যা এবং সমাধান যেটা আমি লিখে আপনাদের সামনে উপস্থাপন করেছি, বক্তব্য দিয়েছি, সেখানে আমি যে বিষয়টা উপস্থাপন করেছি, যেই চিত্রতত্ত্ব উপস্থাপন করেছি, আজকেও একই চিত্রতত্ত্ব, একই গাইডলাইন আজকের বিষয়ের সাথে মিলিয়ে আপনারা সেটা বুঝতে হবে, জানতে হবে আপনাদেরকে। আমি এখানে পারিবারিক ব্যবস্থাপনার কাঠামো, নির্বাচিত পারিবারিক সমাজ ব্যবস্থাপনা কাঠামো, মসজিদ কেন্দ্রিক, এই যে মসজিদ কেন্দ্রিক একটা নির্বাচিত সমাজ ব্যবস্থাপনা, অর্থাৎ পারিবারিক ব্যবস্থা, 8 জনের একটি পারিবারিক পরিচালনা পরিষদ গঠনের
কর্মকৌশল কি হবে তা আমি পূর্বে কিন্তু বলে আসছি, সেটা নিশ্চয়ই আপনারা শুনছেন। বারবার তো একই কর্মকৌশল বলার দরকার নেই। এখন নারী নির্যাতিত হচ্ছে, এর বিচার বা এর কৌশল ইহানে কিভাবে আপনি প্রয়োগ করবেন, এটাকে প্রতিরোধ কিভাবে করবেন। আপনি শুধু নারী না, যে কোনো ঘটনা ঘটার সাথে সাথেই নিশ্চয়ই সে কোনো একটা পাড়া, কোনো একটা মহল্লা, কোনো একটা বাড়িতে ঘটনাগুলি ঘটে। ঘটনাগুলি কিছু মানুষ চতুর্পাশে সেখানে বসবাস করে এবং স্থায়ীভাবে বসবাস করে। আর যারা যে সমস্ত ঘটনার সাথে তার এই পাড়া মহল্লার বাহিরের লোকও যুক্ত থাকে, তাদেরও কোথাও না কোথাও একটা পাড়া মহল্লা তারা সদস্য, এবং সেই সদস্যের ব্যবস্থাটা কি আমি কিন্তু আগেই বলে দিছি। অর্থাৎ প্রত্যেকটি পাড়াতে, প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লাতে এরকম একটা ব্যবস্থাপনা কাঠামো তৈরি করতে হবে। এবং সেই সকল ব্যবস্থাপনার মধ্যে প্রথম কাজই হলো, আমি যা গতকাল বলেছি আমার আগের ভিডিওতে, যে প্রত্যেক পাড়া মহল্লার ভোটার সদস্য না, 7 বছরের বয়স থেকে সকল নারী পুরুষ তার স্থানীয় পাড়া মহল্লার একটি পরিচয়পত্র বহন করবে। সে তার নাম, পাড়া মহল্লার নাম্বার টাম্বার দিয়ে, আমি যা পরিচয়পত্রের মানে চিত্রতত্ত্ব এর আগে ভিডিওতে আমি দেখাইছি, সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন বা দেখবেন। ওই পরিচয়পত্র বহন করবে, আর সকল ধরনের যখন যেখানে যে ঘটনা ঘটবে সেই ঘটনার সাথে সাথে সকল মানুষের তার প্রতিক্রিয়া হবে, তার প্রতিরোধ করার জন্য এই পারিবারিক পরিষদের যে ব্যবস্থাপনা কাঠামো, তাদের সাথে সহযোগিতায় এবং তাদের মাধ্যমে, তাদের নেতৃত্বে, তাদের অধীন এই ব্যবস্থাপনার সিস্টেমের মধ্যে প্রতিরোধ করবে। ব্যক্তি বা কিছু সংখ্যক লোক সেই একজনকে ধরে বা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে ফেললো, এটা তো বিচার না, এটা তো হলো অরাজকতা। আবার 16 জনে মিলে এক নারীকে ধর্ষণ করেছে, সেখানে দেখা যাবে যে এই নারীর যারা ধর্ষণ করছে, ধর্ষণকারীদেরও একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। এখন এই সমস্ত চক্রগুলিকে আপনি প্রথম চিহ্নিত বা নিয়ন্ত্রিত করার জন্য আপনি তাদের পিছনে কোথায় দৌড়াবেন? এখন কোথায় দৌড়াচ্ছেন? তাদের নামে মামলা হবে, তারপরে তাদের পরিচয়ও জানা থাকবে না। এই যে 8 জনের নাম পরিচয় দিয়েছে আর বাকিদের অজ্ঞাত। এখন পুলিশ খুঁজে বেড়াবে, যাদের ধরতে পারবে তাদেরকে কোর্টের সামনে হাজির করবে, তারপর মাসের পর মাস, বছরের পর বছর চলবে। বিচারের নামে এক অবান্তর কর্মযুক্ত। আমি এটাকে অবান্তরই বললাম এই জন্য, কারণ এটা বিচার না, এটা হলো মানুষ এই বর্তমান সমাজের, গণতান্ত্রিক সমাজের ব্যর্থতা। এখন প্রথম আপনি একটি কৌশলে আসেন। কৌশলটি হলো প্রত্যেকটা মানুষকে আপনি আপনার জালের ভিতর নিয়ে আসেন। আর সেই জালটা হলো পারিবারিক সমাজ কাঠামো দিয়ে আপনি প্রত্যেকের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করে দেন। এবং এটা সবার শুধু অপরাধ দমন হবে তা না, সে ব্যক্তিটা যখন চাকরি খুঁজতে যাবে, সে ব্যক্তিটা যখন রাস্তায় বিপদে পড়বে, সে সদস্যটা যখন কোথাও কোনো অভাব অনটনে পড়বে, অসুস্থতায় পড়বে, তার এই পরিচয়পত্র তাকে সর্বত্র সহযোগিতা করবে। আর এই ব্যক্তি দ্বারা যদি কোনো অপরাধ হয়, তাও তার জন্য সহযোগী হবে, কারণ তাকে কেউ আঘাত করবে না। আমার ব্যবস্থাপনায় কিন্তু তাকে ধরে সে পরিবারে নিয়ে যাবে যেখানে সে স্থায়ী বাসিন্দা, তারা তার বিচার শুরু করবে। আর সেই বিচারের কৌশলপত্র কি আমি যা আমার বইয়ে লিখেছি তা হলো, প্রথমেই এই যে নিরাপত্তা বিভাগ প্রধান আছে, যে নিরাপত্তা বিভাগ প্রধানের সাথে এই যে বয়সভিত্তিক আরো নিরাপত্তা বিভাগীয় লোকগুলি আছে, আরো 6 জন, নারীদের 1 জন, মানে ইসমাইল ব্রিগেড 7 থেকে 15 বছরের, এদের 1 জন, ইসমাইল কমান্ড 15 থেকে 25-এর 1 জন, ইসমাইল কাউন্সিল 25 থেকে 40-এর 1 জন, আর ইব্রাহিম কাউন্সিল অর্থাৎ 40-এর ঊর্ধ্বে 1 জন। এই 6 জন আর এই নিরাপত্তা বিভাগীয় মানে পাড়া মহল্লার নিরাপত্তা বিভাগীয় প্রধান,
এই 7 জনে মিলে এবং সর্বসাধারণ তার সাথে সর্বাত্মক সহযোগিতা করবে, কিন্তু এই 7 জনের হইল নিরাপত্তা বিষয়ক দায়িত্বটাই 7 জনের মধ্যে, 7 জনের দ্বারা, 7 জনের অধীন, 7 জনের নেতৃত্বে পরিচালিত হবে। আর উপরে তো একজন পরিচালনা পরিষদের যে প্রধান যিনি পাড়া মহল্লা, তিনি তো আসেনি, তার তো কাজ হবে বহুমুখী, কিন্তু নিরাপত্তা বিভাগ এই বিষয়টাকে সরাসরি সাথে সাথে তার লোকজনকে নিয়ে মাঠে নামবে এবং এরা মাঠে থাকবেই, মাঠে নামবে বলতে মাঠে থাকবেই, শুধু সক্রিয় হবে যে কোনো ঘটনার সাথে সাথে সেখানে মোহাম্মদ মুসা ইসলাম যেভাবে সাথে সাথে রেসপন্ড করছেন, ঠিক এই মানুষগুলি যদি এমন হয় যে সে কোথাও খাদ্য গ্রহণ করতেছিল, আমার বক্তব্য এটা, এবং সেই খাদ্য শেষ করতে যদি সময়ের বেশি প্রয়োজন হয়, তাহলে সে খাদ্য খাওয়া স্টপ করে দিয়ে ওইখান থেকে উঠে সে দৌড় দিবে সমস্যার প্রতিক্রিয়াতে তার করণীয় দায়িত্বটা পালন করার জন্য। এরকম আর্জেন্সি, এরকম মানে একটি মানসিকতা, এরকম একটি পরিবেশ আমি চাই বলতে এই ব্যবস্থাপনার দ্বারা এটা তৈরি হবে। এই যে 8 জন 7 জনে মিলে যখন নাকি এই ব্যবস্থাটা, এবং 7 জনের পিছনে কিন্তু এই পাড়া মহল্লার শত শত মানুষ, নারী পুরুষ সবাই সক্রিয় অংশগ্রহণ করবে, সমর্থন করবে এবং তারা সহযোগিতা করবে। এখন এই যে 16 জনে মিলে দর্শন করলো, এই যে আসিয়াকে দর্শন করে হত্যা করা হলো, এই সমস্ত ঘটনা ঘটার সাথে সাথে সেখানে কর্মপ্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং অপরাধী যেখানে যেভাবে থাকুক, এত মানুষ বা এইভাবে একইভাবে সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ এটাতে অংশগ্রহণ করবে, এখনো করতেছে, সবাই চায় এটার সমাধান, কিন্তু এখন বিশৃঙ্খল কোনো নিয়ম নাই, নীতি নাই। রাষ্ট্র পরিচালক বলতে এখন যারা আছে বা যাদেরকে বলা হয় গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা এটাতে কোনো মানে এটা কোনো কৌশলী ব্যবস্থাই না, এটা হলো একটি বিশৃঙ্খল নিয়ন্ত্রণহীন ব্যবস্থা, ব্যর্থ ব্যবস্থা। কাজেই আপনি প্রথম একটা সুশৃঙ্খল নিয়ন্ত্রণ সৃষ্টি করেন, সিস্টেমে আসেন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলকে আপনার কাজে সহযোগী হিসাবে গ্রহণ করে, আর গ্রহণ করার জন্য একটি পরিকল্পিত ব্যবস্থাপনা লাগবে, আর সেই ব্যবস্থাপনাটাকে আমি বলছি পারিবারিক ব্যবস্থা, পারিবারিক রাষ্ট্র কাঠামো। তাইলে আমি বিষয়টা আপনাদেরকে নিশ্চয়ই বুঝাইতে পারতেছি এখন, যে এখন যখন এই 7 জন মিলে পাড়া মহল্লার এক অপরাধীকে বা একাধিক অপরাধীকে ধরার জন্য সমস্ত লোকজনকে নিয়ে যখন সে হাজির হয়ে যাবে, তখন তারা স্বাভাবিক, এবং এখানে আবার একটা ঘটনা আছে যে অপরাধী জানবে যে যারা আমাদেরকে ধরতে আসছে তারা আমাকে হত্যা করবে না, তারা আমাকে আঘাতও করবে না, তারা আমাকে নিয়ে যায় ন্যায় বিচারের ব্যবস্থা করবে। কাজে সে পালানোরও তেমন একটা চেষ্টা করবে না, কারণ পালায় সে যাবে কোথায়, সে আত্মসমর্পণ করবে। আর যখন সে আত্মসমর্পণ করবে বা সে পালায় গেলে জেনেই যাক, তাকে আমি যখন ধরে আনবো তো তার পরিবারে, যে এই পাড়া মহল্লা পরিবারের সদস্য আছে, এখানে আসার পর এই মানুষগুলি এই নিরাপত্তা বিভাগীয় প্রধানের সম্মুখে, আরো সমস্ত জনতার সম্মুখে সেখানে তার বিচার বিশ্লেষণ শুরু হয়ে যাবে। সে কে, কোথা থেকে, কিভাবে, কখন, কি করেছে, এর পক্ষে বিপক্ষে কোন ধরনের কোনো সাক্ষী সাবুত যা থাকবে সবাই সরাসরি সম্মুখে উপস্থিত হয়ে প্রত্যেকেই তার নিজস্ব সাক্ষী এবং তার বক্তব্য উপস্থাপন করবে, এবং সে অপরাধী নিজেও তার আত্মপক্ষ সমর্থন করে সে যা বলতে চাষে সকল কথা বলতে পারবে, বলার সুযোগ দেওয়া হবে। তাকে কেউ ধমক দিবে না, কেউ বাধা দিবে না, কারণ যে বাধা বা ধমক দেওয়ার যে চেষ্টা করবে সে কিন্তু এই বিধানকে লঙ্ঘন করবে।
কারণ আমার বিধান ওই রকম। আমি আমার বইয়ে সে সমস্ত বিধানগুলি আমরা লিখেছি, আর এই বিধানগুলি জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হওয়ার পর, আইনে পরিণত হওয়ার পর এগুলি জাতীয় পাড়া মহল্লা ব্যবস্থাপনা প্রয়োগ করবে সর্বত্র। এই প্রক্রিয়াগুলি আমি আগে বলে আসছি, সেটা আপনারা শুনবেন, জানবেন এবং দেখবেন। তখন এই জন নিরাপত্তার বিষয়ের জন্য কি কাজটা এরকম সুশৃঙ্খল হবে, অপরাধী যেহানি করুক তাকে ধরে নিয়ে আসার সাথে সাথে অন দ্য স্পট যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বক্তব্য, যে ক্ষতি করছে অপরাধ করেছে তার বক্তব্য, এবং তার চারপাশের যারা আছে তারা সাক্ষী হিসাবে তাদের বক্তব্য সব ওপেনলি হেনে মঞ্চায়িত হয়ে যাবে। হওয়ার পর এখানে নিরাপত্তা বিভাগের যিনি দায়িত্বে থাকবেন তিনি, অথবা যদি সেখানে এই পাড়াতে কোনো বিচারক বা এই স্থানীয় পরিবার থেকে কোনো বিচারক আসতে হয়, সাথে সাথে সে নিয়ে আসবেন। স্থানীয় পরিবার মানে থানা এলাকার থেকে একজন বিচারক সে সময় সে জায়গায় উপস্থিত হয়ে যাবে। ব্যবস্থাপনা আমার সিস্টেম তা লিখিত আছে। সাথে একজন বিচারকও থাকবেন এবং সবাই থাকবেন, এই ব্যবস্থাপনা থাকবেন। এখানে প্রশাসন বলতে এখন যারা পুলিশ আছে তাদের প্রয়োজন হলে তারাও থাকবেন, তাদের রিপোর্টও তারা সেখানে পেশ করবে অন দ্য স্পট। এখানে কোনো মানে ঘন্টা 2 দিন 4 দিন 7 দিন পরে তা না, ঘটনার সাথে সাথে তা ঘটবে, ঘটতে হবে, ঘটাইতে হবে। যা মুহাম্মদ মুসা ইসলামের চরিত্র থেকে আমি শিখছি, যাকে আমি অনুসরণ করি। তখন প্রমাণিত হয়ে গেল যে সে মিস্টার এক্স একজন শিশুকে দর্শন করেছে, আর শিশু নিজে তার সাক্ষী মানে তার প্রমাণ হিসেবে শিশু নিজেই তো সেখানে উপস্থিত হয়ে যাবে। আর শিশুর দেহ, শিশুর মন, শিশুর সবকিছু সেখানে সাধারণ সকলের সামনে সাক্ষী হয়ে প্রকাশ হবে, তার মুখ দিয়ে বলতে হবে না। শিশু নিজে তার উপস্থিতি দ্বারা, তার যদি মৃত দেহ থাকে সেই দেহটা, অথবা যদি সে অসুস্থতা অবস্থায় থাকে যেভাবেই থাকে, সে যখন উপস্থিত হবে সে নিজে এই সমস্ত ঘটনার বাস্তব সাক্ষী হয়ে যাবে। বা যে নারী সেখানে আক্রান্ত হয়েছে সেই নারী সেখানে বাস্তব ঘটনার জ্বলন্ত সাক্ষী হইয়া সে জায়গাতে উপস্থিত হয়ে যাবে। এখন একটি সমস্যার সাথে আমি আরেকটি বিষয় যোগ করতে চাই। এখানে বর্তমানে কিন্তু নির্যাতিতগণ ওপেন খোলা জায়গায় মানে এরকম বিচারের জন্য বা সাধারণ মানুষের সামনে আইসা কোনো কথা বলতে প্রস্তুত না। কেন প্রস্তুত না? এটা সমাজের আরেকটা অন্ধকার। কারণ আমরা সমাজ এখন ধারণ করে আছি যে নাকি নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, তার প্রতি একটি সামাজিক ঘৃণা সৃষ্টি হয়, তার জীবন সম্বন্ধে এখানে একটা নেগেটিভ অবস্থার সৃষ্টি হয়। তার পরবর্তীতে তার বিবাহ হবে না, তার সংসার জীবন টিকবে না, যদি তার সংসার তাইকা থাকে, বা সামাজিকভাবে সে অপবিত্র বা নিগৃহীত, শুধু নিগ্রহণের নেগেটিভ দিকটা তারা ধারণ করবে যে সে তো নষ্ট। এই চরিত্র থেকে বের হতে হবে। এটা মুহাম্মদ, এটা তো একটা জুলুম, আর সামাজিক জুলুম। কারণ একজন নারী, একজন শিশু সে ধর্ষিত হয়েছে, এটা তো তার অপরাধ না। তাকে আপনি অপরাধী বা তাকে আপনি ঘৃণা করবেন, এটা কি কোনো মানে মানবীয় মূল্যবোধের সাথে যায়? এবং ইসলামিক সমাজ, মুহাম্মদ ইসলামের জীবন কি এমন কিছু আছে? কোরআন কি এরকম কোনো শিক্ষা দেয়? তাহলে আমরা ওই চরিত্রটা কেন ধারণ করি? আর আমার সমাজ, অর্থাৎ এই পারিবারিক সমাজ যদি হয়, তাহলে তার বিষয়টা হবে সম্পূর্ণ বিপরীত দিক। অর্থাৎ ওই নারীকে, ওই শিশুকে সমাজের উপরে, সামাজিক সর্বস্তরের ওই সমাজের সকলের দায়িত্ব হবে তাকে অধিক মাত্রায় টেক কেয়ার করা, তাকে অধিক সম্মান দেখানো, তাকে তার পারিবারিক জীবনকে অধিক যত্নশীল হওয়া, তার পরিবার তাকে নিয়ে অনেক বেশি যত্নশীল হবে। কারণ তার সে নিগৃহীত হয়েছে, সে অত্যাচারিত হয়েছে, এটা আমরা সবাই এর জন্য দায়ী।
এই সমাজ দায়ী, এই ব্যবস্থাপনা দায়ী। আমরা তাকে এই আমার দায়বোধ থেকে তাকে অধিক সম্মান, অধিক যত্ন দিয়ে তাকে তার সামাজিক জীবনে সুন্দর এবং সুশ্রী একটা জীবন তাকে উপহার দিতে হবে। এটা পারিবারিক ব্যবস্থার কর্তৃপক্ষের দায়িত্ব এবং সমাজের দায়িত্ব। এটা আমার লিখিত গ্রন্থে। তাকে কোনোভাবেই ঘৃণা করা যাবে না, আর যে ঘৃণা করবে সে শাস্তির যোগ্য অপরাধ বলে বিবেচিত হয়। তার ব্যাপারে কোনো একটা বিরূপ মন্তব্য যদি কেউ করে, সেটার জন্য ঠিক একইভাবেই নিরাপত্তা বিভাগ বা পাড়া পরিষদ, যেটা পরিচালনা পরিষদ, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য এবং আইনটা আছে। আমি বিধিবিধানে আমার প্রস্তাবিত আইন, আর এইগুলি জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে। কারণ আমি একটা আইন করে দিছি আর আমি 10 জনে মিলে আইন প্রয়োগ করতে পারবো না, তাইলে এটার সুশৃঙ্খল ব্যবস্থাপনা হবে না। কোনো একজন বা একাধিক ব্যক্তি মিলে বা একটা সমাজ একটা মসজিদের গ্রাউন্ডে আপনি বসে এগুলি সমাধান করতে পারবেন। এর জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচিত, আমি যা আগে বলে আসছি, নির্বাচিত জাতীয় সংসদ হবে, সেই সংসদের কাছে প্রস্তাবনা যাবে, যে প্রস্তাব অনুসারে সেগুলি অনুমোদিত হবে, আইন প্রণীত হবে, তখন আপনি এগুলি প্রয়োগ করতে পারবেন। আর তখন হবে সামাজিক শান্তি এবং সুরক্ষার ব্যবস্থা। বন্ধুগণ, আমি আপনাদেরকে বিষয়টি বুঝাইতে পারতেছি কিনা, আপনারা বুঝতেছেন কিনা, এটা আবারও বারবার বিভিন্ন অঙ্গিকে আরও আলোচনা আসবে, একাধারে আলোচনা চলতে থাকবে, তখন আপনি ক্রমান্বয়ে সব কিছুই বুঝে যাবেন। আর যখন আমরা সরাসরি কোথাও এই ব্যাপারে আলোচনা করব, তখন সেখানে মানুষ যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি এখানে বিষয়টাকে শেষ করতে চাই। এই সাবজেক্টটাকে শেষ করার পূর্বে আবার একটা সামারি দিয়ে দিচ্ছি, যে আমার পারিবারিক ব্যবস্থাপনা কর্মকৌশল এবং আমার এই যে বয়সভিত্তিক অঙ্গ সংগঠনগুলো, এই সিস্টেমটা, আর যখন জাতীয় সংসদ থেকে অনুমোদিত হয়ে আইন হয়ে যাবে, এই সিস্টেমটা সেখানে সামাজিক নিরাপত্তার জন্য বুনিয়ানুম মারসুস, সীসাগলিত প্রাচীরের মতো কাজ করবে। কোনো অপরাধ এখানে সংগঠিত হওয়ার সুযোগ থাকবে না। আর অপরাধ হওয়ার সাথে সাথে উইদিন স্পট, ওই দিন উপস্থিত সময়ে, দ্রুততম সময়ে তার বিচার কাজ সম্পন্ন হবে। কারণ বিচারের জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা থাকবে, সাক্ষী থাকবে, প্রমাণ দিবে এবং তারা সে রায়কে সমর্থন দিবে এবং সে রায় বাস্তবায়নের জন্য প্রথম আমরা দায়িত্ব দিয়েছি, যে অপরাধ করেছে তার পরিবার, তার উপরে, অপরাধীর উপরে তার রায় বাস্তবায়ন করবে। তারা যদি অপারক হয় বা তারা করতে অস্বীকার করে, তাইলে সমস্ত পাড়াবাসী মিলে সেখানে সেই রায় বাস্তবায়ন করবে, তা প্রয়োগ করবে। প্রয়োজন হলে সেখানে রাষ্ট্রীয় শক্তি, পুলিশ ফোর্স ব্যবহার করা হবে। আর সে শাস্তি যদি তাকে জেলখানায় রাখতে হয় তাহলে জেলখানায় রাখবে, তার যদি মৃত্যুদণ্ড হয় তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করবে, আর যদি তার অর্থদণ্ড হয় সে অর্থ সংগ্রহ করবে, আর যদি তার যে ধরনের শাস্তি হবে সে শাস্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যে শাস্তি বাস্তবায়নের জন্য, যদি অপরাধী সময় চায় যে আমাকে অর্থদণ্ড দেওয়া হলো তার 5 লাখ টাকা বা 1 লাখ টাকা বা 500 টাকা, কিন্তু তার কাছে সে সময় সে অর্থ নাই বা তার সম্পদ এতটা নাই, অথবা তার সম্পদ বিক্রি করে সেটা নেওয়া যাবে, কিন্তু এই প্রক্রিয়াগুলি আইন মোতাবেক যখন করতে হবে, তখন সে সময়ও চাইতে পারে যে আমাকে 2 দিন সময় দেওয়া হোক, আমি অর্থটা সংগ্রহ করে পেনাল্টি অর্থাৎ আমি আমার জরিমানা দিয়ে দিচ্ছি। সেটা ব্যবস্থাপনা এবং সাধারণ জনতার সম্মিলিত সিদ্ধান্ত অনুসারেই তাকে সময় দেওয়া যাবে, কিন্তু অবারিত না, অধিকত না। এবং সেটা সেখানকার মানুষজন বুঝবে, সে ব্যবস্থাপনা বুঝবে কতটুকু সময় তার দরকার এবং কতক্ষণে সে দিতে পারবে আর পারবে না। না পারলে কি করতে হবে সে ব্যবস্থা হয় সেখানে, তা কিভাবে আদায় করতে হবে, কিভাবে তার উপর সে শাস্তি কার্যকর করতে হবে, সে কর্মকৌশল আমি আমার বইয়ে লিখে দিয়েছি।
বন্ধুগণ, বিষয়টা আমি বারবার হাজারবার ব্যাখ্যা করব, কিন্তু এক একটা প্রশ্নের আঙ্গিকে এই সমস্ত বিষয়গুলি এভাবে আসবে, এই চিত্রের উপরেই আমার বক্তব্য চলবে। ঠিক আছে, আমি এখন এখানে থেমে গেলাম। আল্লাহ হাফেজ।